রিয়াল মাদ্রিদের মেইন সমস্যাটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই রিয়াল মাদ্রিদ অসাধারণ ফুটবল খেলে এবং কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের কারেন্ট সিচুয়েশনের জন্য দায়ী। এই কথাটা এখন অনেক ছড়াচ্ছে। তার একটা কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ স্পেনিয়লদের সাথে ম্যাচটা জিতে গিয়েছে। তো এই ম্যাচটা যেহেতু রিয়াল মাদ্রিদ জিতে গিয়েছে এবং কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই জিতেছে, তাহলে আসলেই কি কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের জন্য মেইন সমস্যা? চলুন সেটা নিয়ে একটু কথা বলা যাক। আমি বলব কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের জন্য মেইন সমস্যা না। রিয়াল মাদ্রিদের মেইন সমস্যা হচ্ছে রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্ট। যেখানে আপনাদের কাছে ভিনিসিয়াস জুনিয়রের মতো একজন প্রুভেন লেফট উইঙ্গার আছে, তার পরবর্তীতেও কেন আপনাদেরকে কিলিয়ান এমবাপ্পেকে আনতে হবে? কিলিয়ান এমবাপ্পে একজন সেন্টার ফরওয়ার্ড না। তাকে যতই আপনারা সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলানোর ট্রাই করুন না কেন, সে সেন্টার ফরওয়ার্ড হিসেবে কাজ করবে না। রিয়াল মাদ্রিদের জন্য মেইন সমস্যা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র একই সাথে একই ম্যাচে স্টার্ট করা। আপনারা দেখবেন যে ম্যাচটাতে কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র একসাথে স্টার্ট করেছে, সেই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ স্ট্রাগল করেছে। তো যারা বলতেছেন শুধু কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের জন্য প্রবলেম, তারা ভুল। রিয়াল মাদ্রিদের জন্য প্রবলেম হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে ২ জন একসাথে একই ম্যাচে স্টার্ট করা। তো রিয়াল মাদ্রিদ যদি সামনের সিজনে ভালো করতে চায়, তাহলে হয় কিলিয়ান এমবাপ্পে নয় ভিনিসিয়াস জুনিয়র। যেকোনো একজনকে রিয়াল মাদ্রিদে সেল দিতেই হবে। এখন আসা যাক স্পেনিয়ল এবং রিয়াল মাদ্রিদের ম্যাচটা নিয়ে একটু কথা বলি। এই ম্যাচটাতে ম্যাচের ব্রেক থ্রু তখনই আসে যখন গোঞ্জালো গার্সিয়াকে নামানো হয়। এখন আপনারা বলতে পারেন যে ভিনিসিয়াস জুনিয়র গোল করলো, ভিনিসিয়াস জুনিয়র ব্রেক থ্রু আনলো, ভিনিসিয়াস জুনিয়র ডেডলক ভাঙলো, তাহলে কীভাবে গোঞ্জালো গার্সিয়া নামার পর রিয়াল মাদ্রিদের ম্যাচ ঘুরে গেল? লেট মি এক্সপ্লেইন। একজন নাম্বার 9 যখন মাঠে থাকে, তখন বক্সের ভিতর যখন তার প্রেজেন্সটা থাকে, তখন অপোনেন্টের ডিফেন্ডাররা তাকে মার্ক করে। হাফ টাইমের আগে পর্যন্ত আমরা দেখেছি যখন ব্রাহিম ডিয়াজ খেলতেছিল, তখন ভিনিসিয়াস জুনিয়র ওইভাবে স্পেস পাচ্ছিল না, কারণ বক্সের ভিতরে কোনো স্ট্রাইকার ছিল না। যখন গোঞ্জালো গার্সিয়া নামে, তখন বক্সের ভিতর সে প্রেজেন্স দেয় এবং তাকে মার্ক করার জন্য একজন প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র উপর থেকে সরে যায়, যার ফলে ভিনিসিয়াস জুনিয়র অনেক বেশি এরিয়া পায় এবং ভিনিসিয়াস জুনিয়র তার ফ্লেয়ারটা দেখাতে পারে এবং ভিনিসিয়াস জুনিয়র দুইটা গোল করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একজন নাম্বার 9 কতটা গুরুত্বপূর্ণ রিয়াল মাদ্রিদের জন্য। কারণ যখন কিলিয়ান এমবাপ্পে সেম পজিশনে খেলে, তখন কিলিয়ান এমবাপ্পে বক্সের ভিতর থাকে না। কিলিয়ান এমবাপ্পে ভিনিসিয়াস জুনিয়রের সাইডে চলে যায়, যার ফলে ভিনিসিয়াস জুনিয়রের খেলাও খারাপ হয়, যার ফলে রিয়াল মাদ্রিদও ম্যাচ বের করে আনতে পারে না বা রিয়াল মাদ্রিদ খুব খারাপ ফুটবল খেলে। তো তারা বুঝেই গিয়েছেন যে কেন আমি বললাম যে গোঞ্জালো গার্সিয়া নামার পর ম্যাচের ব্রেক থ্রু এসে গিয়েছে। তার পরবর্তীতে ভিনিসিয়াস জুনিয়র। হাফ টাইমের আগে পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়র শুধুমাত্র রেফরির সাথে আর্গিউ করতেছিল, যদিও সেই আর্গিউগুলো ভ্যালিড ছিল, কারণ ভিনিসিয়াস জুনিয়রকে অনেক বেশি ফাউল করা হচ্ছিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়র ওভার রিঅ্যাক্ট করতেছিল, যার ফলে সে ইয়েলো কার্ডও পায়। তো আমার মনে হয় ভিনিসিয়াস জুনিয়র যদি মাথা ঠান্ডা করে খেলে, তাহলে ভিনিসিয়াস জুনিয়র তার পোটেনশিয়ালটা আরও অনেক বেশি আমাদেরকে শো করতে পারবে। এর পাশাপাশি এই ম্যাচটাতে যার পারফরমেন্স আরও চোখে পড়ার মতো, সেটা হচ্ছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এই ম্যাচটাতে অধিকাংশ অ্যাটাক হয়েছে রাইট উইং থেকে এবং সেই জায়গায় সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, কারণ রাইট সাইড থেকে খেলতেছিল ভালভার্দে, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এবং কিছু কিছু ক্ষেত্রে থিয়াগো পিটারসও ওই জায়গায় চলে যাচ্ছিল। তো এর ফলে রাইট সাইড থেকে অনেক বেশি অ্যাটাক করতে পেরেছে রিয়াল মাদ্রিদ এবং সে অনেক বেশি থ্রেটও ক্রিয়েট করেছে অপোনেন্টের বক্সে, কারণ ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যেভাবে ক্রসগুলো দিচ্ছিল, রিয়াল মাদ্রিদ যে কীভাবে গোলগুলো করতে পারেনি আমার মাথায় আসে না। কারণ গোঞ্জালো গার্সিয়া নামার পরও ২-৩টা ক্রস কিন্তু ভালোই করেছিল ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। সেগুলো যদি গোল হতো, তাহলে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ আরও ভালো একটা রেজাল্ট ডেলিভার করতে পারতো। চুয়ামেনির কথা নাই বললাম, কারণ প্রতি ম্যাচেই চুয়ামেনি খুব ভালো পারফরমেন্স করে। ইভেন তার অ্যাবসেন্সে আমরা দেখেছি বায়ার্ন মিউনিখের ম্যাচটাতে, যেখানে সেকেন্ড লেগে সে না থাকার কারণে রিয়াল মাদ্রিদের অবস্থা আজকে এই পর্যায়ে এসেছে। তার পরবর্তীতে যার নামটা না বললেই নয়, সেটা হচ্ছে জুড বেলিংহাম। দ্বিতীয় গোলটা যেটা ভিনিসিয়াস জুনিয়র করে, সেক্ষেত্রে জুড বেলিংহাম অসাধারণ একটা অ্যাসিস্ট করে এবং এই ম্যাচটাতে জুড বেলিংহাম সব জায়গায় খেলেছে এবং তার পাশাপাশি সব জায়গায় খেলেছে আমাদের ফেদেরিকো ভালভার্দে। তো বলাই যাচ্ছে যে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ অ্যাজ এ টিম হিসেবে খেলেছে, যেটা আমরা দেখতে পারি কিলিয়ান এমবাপ্পের অ্যাবসেন্সে। তো বলা যায় যে কিলিয়ান এমবাপ্পে যদি না থাকে, তাহলে রিয়াল মাদ্রিদ খুব সুন্দর ফুটবল খেলে। তো আপনাদের কী মনে হয়, রিয়াল মাদ্রিদের কি সামনের সিজনে কিলিয়ান এমবাপ্পেকে বিক্রি করে দেওয়া উচিত? কিলিয়ান এমবাপ্পে কি রিয়াল মাদ্রিদের মেইন সমস্যা? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। যারা পেজ থেকে ভিডিওতে দেখতেছেন, তারা পেজটা অবশ্যই ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন, তারা সাবস্ক্রাইব করবেন। আলা মাদ্রিদ। আসসালামু আলাইকুম। জাস্টিস ফর হাদি। ইনাদামাস।
সু